শরীরের প্রতিটি খাত যেন স্পষ্ট দেখা যাচ্ছে স্নেহার। টি শার্ট পরা অবস্থায় রিনিকেও তো দেখেছে, কই এমন তো লাগেনি। আর কখনো তাকে চোখ যেন অদৃশ্য কোনো এক শক্তিতে আটকে গেছে মেয়েটার দিকে তাকিয়ে। ও তো মেয়ে নয়, যেন এক মায়া। মনে মনে ভাবল আহসান। বেবি পিঙ্ক অফ শোল্ডার টি শার্ট আর ঢোলা প্লাজোতে একটা মানুষ এত সুন্দর হতে পারে কি করে। আহসান চোখ বন্ধ করার ভাব ধরে লুকিয়ে লুকিয়ে স্নেহাকে দেখছে আর ভাবছে, ফিটিং টি শার্টে যেন অন্যরকম লাগছে স্নেহাকে। ডাক্তার মানুষ তো, এই জন্যই মনে হয় শরীরের এত খেয়াল রেখেছে। আচ্ছা, কেউ কারো বউকে লুকিয়ে লুকিয়ে এমন করে দেখে? আহসান মনে মনে নিজেকে প্রশ্ন করল। ওয়াশরুম থেকে বের হয়ে স্নেহার যেন মনে হলো আজকে খুব শান্তিতে একটা ঘুম হবে। কালকে শাড়ির টেনশনে ঘুমই আসে নাই, কিন্তু সকালে উঠে দেখেছি ঠিকই একই কাহিনী করেছে। শাড়ি ছিল চণ্ডীপাড়া, ও ছিল দাসপাড়া। খাটের কাছে এসে দেখলো আহসানের কোনো নড়াচড়া নেই। যাক, ভালোই হয়েছে, এই ড্রেস আপে তো ওকে দেখলো না আর। আস্তে আস্তে করে শুয়ে পড়ল স্নেহা। কেন জানি না শীত করতে লাগলো ওর। এসির দিকে তাকিয়ে দেখলো 24 ডিগ্রি দেওয়া আছে টেম্পারেচার। এত টেম্পারেচার কমায় কেউ? মনে মনে এত মেজাজ খারাপ হলো স্নেহার, যা বলার মতন না। পায়ের কাছে কম্বল গায়ে টেনে দিয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে হারিয়ে গেল স্নেহা। আহসানের ফোনে অ্যালার্ম ঠিক 5:30টায় দেওয়া, যদিও কখনোই ওটার প্রয়োজন হয় না তার। এর আগেই তার চোখ খুলে যায়। আজকের ঘুমটাও যেন ভাঙল এক উষ্ণ কোমলতায়। প্রথমে আবসা অন্ধকারে আহসান বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝল যে স্নেহা ওর বুকের মধ্যে লেপ্টে ঘুমিয়ে আছে। হালকা টানে স্নেহাকে আরও কাছে নিয়ে আসে সে। ঘরটা প্রচণ্ড শীতল হয়ে আছে। তাকিয়ে দেখলো এসি অন, তাও আবার লো টেম্পারেচারে। এর জন্য হয়তো রাতে ঘুমের ঘরেই স্নেহার কম্বলের নিচে ঢুকে গেছে সে। স্নেহার কপালের কয়েকটা চুল এসে মুখের উপর পড়েছিল। সে আলতো হাতের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিল। স্নেহা নড়ে চড়ে আর একটু কাছে এলো। স্নেহার নিঃশ্বাসগুলো এবার ঠিক তার বুকের উপর পড়ছিল। আহসান স্নেহাকে জড়িয়ে ধরেই যেন এক বিশাল কারেন্টের শক খেল। স্নেহা খালি গায়ে ঘুমাচ্ছে। প্রথমে কেন জানি না তার বিশ্বাস হলো না। পরে যখন কম্বল উঁচু করে দেখল, শরীরের প্রতিটা শিরায় উপশিরায় যেন শিহরণ বয়ে গেল। ও যেন নিঃশ্বাসই নিতে ভুলে গিয়েছিল। এত সুন্দর লাগে মেয়েদের এই অবস্থায়, জাস্ট ভাবাই যায় না। স্তম্ভিত ফিরে পেতেই আহসান খেয়াল করল স্নেহার টি শার্ট কোথায়। যখনই টি শার্ট খুঁজতে গেল, আস্তে আস্তে করে দেখে স্নেহার পায়ের কাছে পড়ে আছে সেটা। মুচকি একটা হাসি দিয়ে বিছানা ছাড়ল সে। ফ্রেশ হয়ে গোসল করে খালি গায়ে টাওয়াল পরে যখন বের হলো, সে দেখল স্নেহা উঠে বসে কম্বল গলা পর্যন্ত টেনে দিয়ে রেখেছে। স্নেহার এইভাবে বসে থাকার কারণ জানা সত্ত্বেও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে লাগলো আর বলতে লাগলো, কি ব্যাপার ওভাবে বসে আছো যে? উঠে ফ্রেশ হও, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। স্নেহা যে কি থেকে কি বলবে বুঝে উঠতে পারল না। তারপরেও হঠাৎ করে বলল, আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প শুনি? আপনি একটু রুমের বাইরে যাবেন, জাস্ট 5 মিনিটের জন্য। আহসান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, মাথা কি ঠিক আছে তোমার, নাকি ডাক্তার দেখাতে হবে? আমার অফিস টাইম হয়ে যাচ্ছে আর উনি আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলতেছে, যত সব। এই বলে আবার ফিরে চুল ঠিক করতে লাগলো। উপায়ন্ত না পেয়ে স্নেহা কম্বল মুড়ি দিয়ে টি শার্ট খুঁজতে লাগলো। এত বড় এক কম্বল মুড়ি দিয়ে টি শার্ট খুঁজতে লাগলো স্নেহা। আর টি শার্টই বা পাবে কি করে? সেটা তো আহসান অনেক আগেই ওয়াশরুমে রেখে দিয়ে এসেছে। টি শার্ট খুঁজতে খুঁজতে কখন যে টেবিলের কোনায় কম্বল বেঁধে গিয়েছে স্নেহা টেরও পায়নি। কম্বল টান লেগে নিচে আর স্নেহা মুখ থুবড়ে পড়ার আগেই ওকে ধরে ফেলে আহসান। কেন জানি না তার মনে হচ্ছিল মানুষ এত সুন্দর হয়। স্নেহা যেন লজ্জায় একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু কেন জানি না অজানা এক ভালো লাগা কাজ করছিল তার। মনে হচ্ছিল এই অবস্থায় সারা জীবন আটকে থাকুক ওনার বাহুডোরে। আহসানের কি হলো কে জানে। আস্তে করে স্নেহার কপালে গাঢ় একটা চুমু খেয়ে নিল। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। আহসান, তোমার ভাই।
এটুকু বলেই যেন নীলা থমকে গেল। আহসান আর স্নেহাও যেন কি করবে বুঝে উঠতে পারছিল না। নীলা যেন এক প্রকার দৌড়েই ওদের রুম থেকে চলে গেল। স্নেহা যেন এক প্রকার ঠেলেই ওয়াশরুমে ঢুকে গেল তাকে সরিয়ে। ওয়াশরুমে বসে বসে ও যে মরে যাচ্ছিল এই ঘটনার কথা ভেবে। ইস, কি অবস্থায় উনি ওকে দেখলেন। উফ, স্নেহা যেন কিছুতেই ভাবতে পারছে না। আহসানও ড্রেস পরে রেডি হলো নিচে নামার জন্য। স্নেহা যখন বের হলো ফ্রেশ হয়ে লজ্জায় মরে যাচ্ছিল, মাথা নুয়ে নুয়ে কাজ করছিল। যখনই আহসানের দিকে নজর পড়ল যেন আর চোখ ফিরাতে পারছিল না ও। আর্মির ড্রেসে এত সুন্দর লাগতে পারে কোনো মানুষকে? আগে স্নেহা ভাবতো ঝাঁকড়া চুলেই মনে হয় ছেলেদেরকে সুন্দর লাগে, কিন্তু আর্মি শার্টেও যে ছেলেদেরকে এতটা মানায় সেটা স্নেহার জানা ছিল না। স্নেহাকে দেখে আহসান বলে উঠল, নিচে চলো, সবাই অপেক্ষা করতেছে। আমাদের বাসায় নাস্তা নর্মালি 7টার ভিতরেই সবাই খায়। স্নেহা মাথা কাত করে সায় দিল। তারপর আহসানের পিছু পিছু নিচে নেমে আসলো। নীলাকে দেখে স্নেহার যেন লজ্জায় একুল উকুল অবস্থা। নীলাও সুযোগ বুঝে মোচড়ে নিচের দিকে নামিয়ে লুকিয়ে লুকিয়ে হাসি দিতে লাগলো। নাস্তার পরে আহসান গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর স্নেহাও উপরে চলে আসলো। একটু পরে ওর রুমে অতসী আর নীলা এসে হাজির। স্নেহাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, বুঝলে অতসী, তোমার ছোট ভাইয়ের রুমে একটা কলিং বেল লাগিয়ে দিতে হবে। এখন একটা প্রাইভেট রুম হয়ে গেছে। ভাবি, তুমি তো লেট করে ফেলেছো। আরে, আমি তো কাল রাতেই বলেছি ছোট ভাইয়ের রুমে বাইরে ডোল ফিট করে দেব। খিলখিল করে হাসতে হাসতে বলল অতসী। ওদের দুজনের কথা শুনে স্নেহার মনে হচ্ছিল লজ্জায় যেন মরে যাচ্ছে। থাক ভাই থাক, তোমার আর লজ্জা পেতে হবে না। যেভাবে লাল হয়ে যাচ্ছ তাতে তো তোমার গাল কখন না ঠাস করে ফেটে যায়। নীলা হাসতে হাসতে স্নেহাকে বলল, ছোট ভাবি, আমার অফারটা কিন্তু ভেবে দেখো তুমি। এই বলে অতসীর চোখ টিপ দিল। স্নেহা না বুঝে প্রশ্ন করে বসল, কোন অফারের কথা বলতেছে অতসী? ঢোলের অফারের কথা বলতেছি ভাবি। নীলা আর অতসীর সাথে এবার হাসিতে স্নেহাও যোগ দিল। তিনজনের মিলে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। ওদিকে আজকে রান্নাবান্নার দায়িত্ব ফিরোজা খানম নিজেই নিয়েছিলেন। দুপুরের গোসল শেষ করে স্নেহা যখন বের হলো তখন গাড়ির শব্দ শুনল, মানে আহসান এসে গেছে। তাড়াতাড়ি স্নেহা শাড়ি পরে রেডি হয়ে বের হলো। নিচে নামতে নামতেই দেখলো আহসান বাসায় ঢুকছে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা খাবার দিচ্ছি। আহসানকে দেখেই বলে উঠল কথাটা স্নেহা। সবার খাওয়া শেষ? জিজ্ঞেস করলো আহসান। আহসানের প্রশ্নের উত্তরে মাথা ঝাঁকিয়ে না বলল স্নেহা। উপরে যেয়ে ফ্রেশ হয়ে যখন নিচে নামলো সে দেখলো সবাই টেবিলে বসে অপেক্ষা করছে তার জন্য। খাওয়া শেষ হতেই নীলা বলে উঠল, আহসান, এক কাজ করো, স্নেহাকে নিয়ে ঘুরে আসো। কাল থেকে স্নেহার ডিউটি শুরু হবে। ঘুরে আসলে তোমাদের ভালো লাগবে। সাথে সাথে ফিরোজা খানমও তাদের কথায় সায় দিলেন। যা, দুইজনে বেরিয়ে আয়, ভালো লাগবে তোদের। সবার চাপাচাপিতে মোটামুটি অনিচ্ছা থাকা সত্ত্বেও স্নেহাকে নিয়ে বের হতে হলো আহসানকে। গাঢ় নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে আহসান আজকে, আর সাথে স্কাই ব্লু জিন্স। চুল তো এমনিতেও নড়ে চড়ে না, তারপরেও হাত বুলিয়ে ঠিক করে নিল। স্নেহা যখন রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসলো আহসান মনে মনে গোটা 10 হার্টবিট মিস করলো। কালো মার্বেল জর্জেট শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে পাতলা কাছা চুড়ি, কানে গোল্ডের দুল আর কপালে ছোট্ট একটা টিপ। এই জন্য এক অন্য স্নেহাকে আবিষ্কার করে ও রোজ রোজ। আচ্ছা, কোনো স্বামী তার বউকে এভাবে দেখে কিনা তার জানা নেই, কিন্তু এখন মনে হচ্ছে ওর বউকেও ঠিক স্ক্যান করে প্রতিদিন। স্নেহা গাড়ির পেছনের দরজা খুলে পিছনে বসতে যাচ্ছিল, তখনই আহসান পড়ল, আচ্ছা, আমি কি তোমার ড্রাইভার নাকি? এ মা, তা হতে যাবে কেন? আমি কি কখনো এটা বলেছি আপনাকে? বলনি, তবে তোমার কাজে বোঝাচ্ছ আর কি। মানে? স্নেহা চোখ কুঁচকে কথাটা বলল। পেছনের সিটে বসতেছ কেন? সামনে এসে আমার পাশে বসো। এই বলেই সে গাড়ি স্টার্ট দিল। স্নেহা সিটে বসতে বসতে ভাবল, নাক মনে হয় সোজা দেখাইতেই শেখে নাই উনি। গাড়ি ছুটে চলল শহরের কোলাহল থেকে অনেক দূরে। যখন ওরা উত্তরার 300 ফিট রাস্তায় এসে পৌঁছালো প্রায় বিকেল গড়িয়ে এসেছে। কেন জানি না স্নেহার খুব ভালো লাগছিল। নিরিবিলি পরিবেশ দেখে এক জায়গায় গাড়ি পার্ক করলো
আহসান। হাতের ইশারায় স্নেহাকে বের হতে বলল গাড়ি থেকে। দুজনে যে পানির কিনারায় চুপ করে বসলো। আজকে কেন জানি না স্নেহার খুব ইচ্ছা করছিল আহসানের কাঁধে মাথা দিতে। আস্তে করে আহসানের হাতটা জড়িয়ে ধরল স্নেহা। ওর কাঁধে মাথা দিয়ে আকাশ দেখতে লাগলো। কেমন যে লাগছিল স্নেহার, ও যেন কাউকেই বোঝাতে পারবে না। আহসানেরও কেন জানি না মনে হচ্ছিল, থাক না আজকে, না দেই বাধা আজকে স্নেহাকে। দুজনে এমন কতক্ষণ সময় পার করে দিয়েছিল তা কারোরই জানা নেই। ঠিক তখনই এমন একটা জিনিস ঘটল যার জন্য আহসান কখনোই প্রস্তুত ছিল না। স্নেহা চোখ খুলবে না একদম। হাত দিয়ে চোখ চেপে ধরল আহসান। কেন, কি হয়েছে বলবে তো? স্নেহা পাল্টা প্রশ্ন করল। একটু পরে স্নেহার চোখ থেকে হাতটা সরে গেল। সামনে দেখতে পেল শফিক সাহেব, মানে স্নেহার বাবা। বাবাকে সামনে দেখতে পেয়ে স্নেহা জড়িয়ে ধরল। আসলে আহসান দূর থেকেই শফিক সাহেবকে দেখেছিল, তাই স্নেহাকে সারপ্রাইজ দিতে চোখ চেপে ধরেছিল। কিরে মা, কেমন আছিস? গাঢ় এক স্বরে বলল শফিক সাহেব। মেয়েকে এমন করে কাছে পেয়ে যাবেন ভাবতেই পারেননি শফিক সাহেব। এই তো বাবা, ভালোই আছি। তুমি কেমন আছো? মা কেমন আছে? ঔষধ খাচ্ছ তো ঠিক মতো? এক নিঃশ্বাসে প্রশ্ন করে গেল স্নেহা। মেয়ের অবস্থা দেখে শফিক সাহেব বললেন, আরে মা, হইছে তো, থাম না, একটু থাম। এদিকে এসেছিলাম ডাক্তার দেখাতে। সকালে হাঁটতে পারি নাই, তাই একটুখানি নিরিবিলি দেখে হাঁটতে আসলাম। তোর মা আছে ভালোই। তোরা এখানে বুঝি ঘুরতে এসেছিস? শফিক সাহেব প্রশ্ন করলেন। স্নেহা লজ্জায় মাথা নোয়ালো। স্নেহাকে উদ্ধার করলো আহসান এসে। আসলে বাবা, একটু ঘুরতে এসেছিলাম। আমি জোর করে স্নেহাকে নিয়ে এসেছি, হেসে বলল আহসান। একটু সময় কথাবার্তা বলে শফিক সাহেব বিদায় নিলেন। স্নেহা আর আহসান বারবার বলার পরে উনি চলে গেলেন। একটু পরে অন্ধকার হয়ে আসলো। ওরা দুজনেই গাড়িতে উঠল বাসায় ফিরে যাওয়ার জন্য। সারা পথ কেমন জানি চুপ করে রইল স্নেহা। কেন জানি না খুব ইচ্ছা করছিল ওর বাবার কাছে যেতে। বাসায় ঢুকেও চুপ করে রইল অনেকক্ষণ। ফিরোজা খানম ইশারায় ছেলের কাছে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি রে? আহসান ইশারা দিয়ে মানা করলো কিছু বলতে। কেন জানি না মনে হলো ওর স্নেহাকে একটু একা থাকতে দিতে। মেয়েটার মুখ এত অন্ধকার কখনো দেখে নাই ও। রাতে কোনো রকমে নাকে মুখে গুজে স্নেহা এসে চুপ করে শুয়ে পড়ল। আহসান এসে দেখলো রুমের লাইট অফ, তাই লাইট না জ্বালিয়ে চুপ করে বারান্দায় গিয়ে বসলো। কেন জানি না আহসানেরও অসম্ভব খারাপ লাগছিল যে স্নেহা কেন এত খারাপ করলো। স্নেহা, ঘুমিয়েছ? ঘুমালে মানুষ উত্তর দেয় কি করে? অবাক হয়ে প্রশ্ন করল আহসান। আমি ঘুমিয়েও কথা বলতে পারি, পাশ ফিরে শুতে শুতে বলল স্নেহা। তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে নাও, আহসান বলল। এত রাতে যাবেন কোথায়? যেখানেই যাই না কেন, আমার সাথে যেতে তো সমস্যা নেই, তাই না? উঠে শাড়ি ঠিক করে স্নেহা আহসানের পিছু পিছু চলল। দেখলো আহসান ছাদে যাচ্ছে। আসলে এ বাড়িতে আসার পরে ছাদে যাওয়া হয়নি কখনোই। ছাদে এসেই দেখলো আহসান এক কোনায় যেয়ে দাঁড়িয়ে আছে। অবাক চোখে ছাদ দেখতে লাগলো স্নেহা। খুব সুন্দর ছাদ এই বাড়ির। ধীর পায়ে আহসানের কাছে এগিয়ে আসলো স্নেহা। ওর দিকে তাকিয়ে আহসান বলল, চাঁদটা দেখেছো তুমি? স্নেহা মুখ উঁচু করে আকাশের দিকে তাকাতেই দেখলো মস্ত একটা প্লেটের সাইজের চাঁদ, যা থেকে শুধু মুগ্ধই হতে হয়, অন্য কিছু না। স্নেহা আহসানের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো। ওদিকে ঝিরিঝিরি বাতাসে স্নেহার চুল উড়ে উড়ে আহসানের মুখে পড়তে লাগলো। টের পেল চুল থেকে শ্যাম্পুর এক মাতাল করা ঘ্রাণ আসতেছে, যা পৃথিবীর যে কোনো পারফিউমের ঘ্রাণকে হার মানায়। কেন জানি না আহসানের মনে হতে লাগলো এই মেয়েটার আর অন্য 10টা মেয়েটার মধ্যে বিরাট তফাৎ রয়েছে, যেন ঠিকই ওর জন্যই বানিয়েছেন মহান আল্লাহ। মনে অনেক কিছু বলার থাকলেও কেন জানি আহসান কিছুই বলতে পারল না। কেন জানি না ওর মনে হলো স্নেহা কেমন জানি হাত পা ছেড়ে দিচ্ছে। চুল মুখের উপর থেকে আলতো করে সরিয়ে দেখলো স্নেহা ঘুমিয়ে পড়েছে। কিছুই না করে স্নেহাকে কোলে তুলে নিল আহসান। আসলে ঘুমালেই মেয়েদের খুব মায়াবী লাগে। চাঁদের আলো এসে ফর্সা মুখটায় পড়ে মায়া যেন আরো 1000 গুণ বাড়িয়ে তুলেছে। চোখ যেন ফেরানো যায় না এত মায়া মুখ দেখে। স্নেহাকে নিয়ে নিচে নেমে এসে রুমে যেয়ে ওকে শুয়ে দিল বিছানায়। আহসান ভাবলো দরজা তো লাগাবোই, তার আগে একটু স্নেহাকে দেখে নিক।
আসলে এই মেয়েটার থেকে যতই দূরে থাকতে চেষ্টা করেছে কেন জানি না ততই কাছে চলে আসতেছে। এমন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে আহসান তার নিজেও জানা নেই। সকালে নীলা এসে দেখলো প্রায় 7টার কাছাকাছি বাজে। স্নেহা বা আহসানের কোনো খবর নেই। এতক্ষণে তো আহসানের উঠে যাওয়ার কথা, আর আজ তো স্নেহার ডিউটি আছে, হাসপাতালে যেতে হবে। ওরও তো রেডি হয়ে যাওয়ার কথা এতক্ষণে। নীলা আস্তে আস্তে উপরে উঠে ওদের ডাকতে। রুমে নক করে প্রথমে আস্তে আস্তে, পরে বেশ জোরে জোরে। দরজার শব্দে আহসানের ঘুম ভেঙে যায়, কিন্তু কেন জানি না আহসানের মনে হচ্ছিল ওর বুকের উপর বেশ ভার। কিন্তু ও তো উপর হয়ে ঘুমায়, তাহলে বুকের উপরে ভার আসলো কি করে? উঠতে যেয়ে টের পেল ওর পিঠের উপরে স্নেহা কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। স্নেহাকে আস্তে করে বিছানায় রেখে খালি গায়ে আহসান দরজা খুলে দিল। নীলা তো হেসেই খুন। ওই অবস্থা দেখে বলল, কি ব্যাপার, আমার দেবরের গায়ের কাপড় কি বউ নিয়ে গেছে নাকি? ভাবি, খালি সব ব্যাপারে না তুমি একটু বেশিই বলো। আজকে তোমার অফিস নেই, স্নেহা তো শুনলাম হসপিটালে যাবে। এই বলেই নীলা ঘরের ভেতরে উকি দেওয়া শুরু করলো। ভাবি, ঘরের মধ্যে মুক্তামণি নেই যে তুমি উকি দিয়ে দেখবে। মুখে হাসি দিয়ে বলল আহসান। নীলাও হাসি ঝুলিয়ে বলল, বউ নিয়ে 15 মিনিটের মাথায় নাস্তা করতে এসো, তা না হলে মাকে পাঠিয়ে দিব উইথ অতসী। এই বলেই নীলা চলে গেল। আহসান ফোঁস করে নিঃশ্বাস ফেললো আর মনে মনে ভাবতে লাগলো, মেয়ে মানুষ বড়ই ঝামেলার, মন বোঝা বড়ই দায়। স্নেহাকে ডেকে ঘুম থেকে তুলল সে। তাড়াতাড়ি দুজনেই রেডি হয়ে নিচে নামলো তারা। নাস্তার টেবিলে যখন সবে বসা ধরেছে সবাই, স্নেহা আর আহসানকে দেখে অতসী হাসতে হাসতে বলল, জাহাপনা আর তার রমণী অর্থাৎ রানীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। বাহ, বেশ বলেছ তো অতসী। নীলা হেসে বলল, বড় ভাবি, অতসী অলওয়েজ ইজ রাইট। মাথার চুল এপাশ থেকে ওপাশে নিতে নিতে বলল অতসী। আহসান টিপ্পনি কেটে বলল, অতসী অনেক রাইট। তাই কালকে তেলাপোকা দেখে ভয় পেয়ে সারা রাত মায়ের সাথে ঘুমিয়েছে। দেখো ভাইয়া, ফালতু কথা একদম বলবা না, বলে দিলাম। ফালতু কথা কই বললাম শুনি? একটু তুই হাব অথবা না বলে জবাব দে তো। রাগে ফুলতে ফুলতে কোনো কথা না বলে অতসী খেতে লাগলো। ভাই বোনের এই দুষ্টু মিষ্টি খুনসুটির নীলার আর স্নেহার বেশ ভালোই লাগছিল, তারা খুব এনজয় করলো। খাওয়া শেষে আহসান চলল স্নেহাকে হসপিটালে ড্রপ করতে। গাড়ি যখন জ্যামে আটকা পড়লো সিগন্যালে, তখন স্নেহা দেখলো ঠিক ওদের গাড়ির পাশেই একটা বাইক এসে থামলো। এই বাইকটাতে লোকটা ওয়াইফ আর তার বেবিকে নিয়ে যাচ্ছে। দেখে যেন মনটায় জুড়িয়ে গেল। ইস, ওর যদি একটা বাবু থাকতো কত মজা হতো। ওদিকে আহসান দেখলো নীলা অনেকক্ষণ একমনে বাইরে তাকিয়ে আছে। সিগন্যাল ছাড়লেই বাইকটা পাশ কেটে সামনে চলে গেল। স্নেহা মনে মনে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। হাসপাতালের সামনে গাড়ি থামতেই স্নেহা গাড়ি থেকে নেমে পড়ল। একটু সামনে এগিয়েই আবার পিছু ফিরল। একদম আহসানের কাছাকাছি এসে বলল, চলুন না আমার হাসপাতালে, ভালো লাগবে খুব, অন্য একদিন আসবো। এই বলেই চলে গেল আহসান গাড়ি নিয়ে। স্নেহাও তার কাজ করতে লাগলো। দুপুরের লাঞ্চের টাইমে হঠাৎই পিয়ন এসে বলল, ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে চায়। স্নেহার চোখ কুঁচকে উঠল। মনে মনে ভাবলো, এই ভর দুপুরে কে দেখা করতে আসলো তার সাথে, তাও আবার হসপিটালে? কে এসেছে, মজিদ ভাই? স্নেহা প্রশ্ন করল। মজিদ উত্তর দিল, ম্যাডাম, কে এটা সেটা তো চিনতে পারি নাই, তবে নাম কইল